ফাইনালি লানাফ আমাদের দেশে আসছে, কত কষ্ট যে করলো বেচারা। লানাফের গল্প কয়দিন আগেই মৌসি তাহসিনকে বলেছে। তাহসিন পুরনো বন্ধুদের দিয়ে লাহা নামের মেয়ের খোঁজও করেছে, কিন্তু আশানুস্বরূপ কিছু জানতে পারেনি, আর সময়ও সেভাবে থাকে না। মৌসি আজকেও লুৎফর মির্জার কাছে পুরান ঢাকায় বংশগত মানুষদের বিষয়ে জানতে চাইল, কিন্তু এইটুকু দিয়ে তো কারো খোঁজ পাওয়া সম্ভব নয়, তাই সেভাবে কিছুই জানতে পারল না। কিন্তু একটা পরিকল্পনা মৌসি করে রেখেছে। লানাফ আসলে একটা ভালো টিভি চ্যানেলের সাক্ষাৎকারে লানাফকে সঙ্গে নিয়ে যাবে, আর যতটুকু লাহার বিষয়ে লানাফ জানে সেখানে সবটা তুলে ধরবে। যেভাবেই হোক লাহাকে খুঁজে বের করবে তারা। বিষয়টা তাহসিনকেও জানিয়ে রেখেছে। তাহসিন ল্যাপটপ থেকে মুখ তুলে মৌসির দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, আমাকে যদি এটা আরো আগে জানাতে, আমি লানাফকে অনেক আগে আসার ব্যবস্থা করে দিতে পারতাম। তা অবশ্য ঠিক, আমি দেশে আসার পর থেকে একের পর এক বিয়ে, তার সাথে বাড়িতে সব মানুষ, সব সময় মানুষজন, আবার গ্রামে যাওয়া, সব মিলিয়ে এটার মাথায় আসেনি। লাহা মেয়েটা কতটা ভাগ্যবতী দেখো, কানাডা থেকে কানাডিয়ান একটা ছেলে তার জন্য বাংলাদেশে ছুটে এসছে। ম্যাডাম, আপনি যদি তেরমো না করতেন, আপনার এই বর আপনার জন্য বড় বসে বললে সে সময় বড় বসে যেত, বুঝলেন? হ্যাঁ, অমনই তো কত ভালো যে বাসতো জানা আছে। তাহসিন ভ্রুকুচকে মৌসির দিকে তাকালো, তারপর কপাল সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, কথাটা কি আমাকেই বললে? না, আটি গ্রামে ফেলে আসা আমার সেই মুরব্বী দাদুদের বললাম। গ্রামে গিয়ে 5টা মিনিট আমাকে নিয়ে ঘুরেছো, সত্য বলবা? তাহসিন ল্যাপটপটা সামনে রাখা টি টেবিলে রেখে মৌসির হাত ধরে টেনে মৌসিকে কোলের উপরে নিল, তারপর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ঘুরতে নিয়ে যাব তো, পাহাড়ের সমুদ্রে। শুধু 5 মিনিট না বউ, 5 দিনের বেশি সময় নিয়ে ঘুরবো। এই যে এখানেই শেষ, আর বলতে হবে না। এখানে বসেই 5 দিনের ট্যুর আমি দিয়ে ফেলেছি। অভিমান করছো কেন? রাগ অভিমান কোনোটাই করছি না, শোনো না। শুনবো বলে তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বসেছে। তুমি শুধু বলো। আফিয়াপুর মনে হয় বাবু হবে। কই, আমাকে বলনি তো? আরে শোনো, সেভাবে কেউ জানে না। আফিয়াপু এখনো কিছু বলেনি। মেজো মামানি ধারণা করছে এমন কিছু হতে পারে। তাহসিন মৌসির খুলে যাওয়া চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের একপাশে রাখলো, তারপর বলল, ও আচ্ছা। মৌসি তাহসিনের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, আমরা বাবু নেব কবে? তাহসিন 1 সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলল, আজকেই নেই। তোমার শুধু মজা কর, আমি সিরিয়াস বলছি। আমিও কিন্তু মজা করে নি। হ্যাঁ হয়েছে, যাও। এ মা, আমি আবার কি করলাম? মৌসি এই বিষয়ে আর কথা বাড়ালো না। তাহসিনের কাঁধে থেকে মাথা তুলে বলল, ঠান্ডা লাগছে বলো, বাতাস বইছে খুব। আশেপাশে বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডা আবহাওয়া। আচ্ছা, তন্ময় ভাইয়ের সাথে তোমার কথা হয় না? হ্যাঁ, গতকাল হয়েছিল। জানো, তন্ময়ের একটা গার্লফ্রেন্ড ছিল, অনেক ভালোবাসতো মেয়েটাকে। ছিল মানে? এখন আর নেই? গতকাল মজার ছলে জিজ্ঞেস করলাম, কিন্তু তন্ময় বলল মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে। শালার উপরে মাঝে মাঝে রাগ হয়। এত বড় একটা ঘটনা একা গিলে খেয়ে ফেললো, একটাবার শেয়ারও করলো না। আগে জানলে মেয়েটাকে অন্য কোথাও বিয়ে হতে দিতাম না। তন্ময়ের মতো ছেলেকে কেউ হাতছাড়া করে নাকি? মেয়েটার বিয়ে কবে হয়েছে? ওর বাইরে যাওয়ার মাঝখানে আগে নাকি। ইস রে, ভাইয়া তারপরেও কত নর্মাল ব্যবহার করে, বুঝতেই পারিনি। ভাবছি আগামীকাল সময় পেলে আন্টিকে দেখে আসবো। তুমি যাবে নাকি? হ্যাঁ যাব। আন্টি অসুস্থ হওয়ার পর আমি তো দেখা করিনি। ওই দিক থেকে আফি আব্বুর সঙ্গেও দেখা করে আসবো। হ্যাঁ আচ্ছা। তন্ময় মাত্র জব থেকে ফিরল। এখন রান্না না করলে তার খাবার জুটবে না। তার রুমমেট 1 সপ্তাহ হলো টরন্টোতে গিয়েছে, কাল পরশু ফিরবে। তন্ময় বাইরের কাপড় ছেড়ে রান্নাঘরে আসলো। আজ শরীরটা ভীষণ ক্লান্ত তার, বেশি কিছু রান্না করবে না, পাস্তা বানিয়ে নেবে। পাস্তার এই রেসিপিটা আফিয়ার দেওয়া। আফিয়া দারুণ পাস্তা বানাতে পারে। পাস্তা বানিয়ে প্রায় তন্ময়ের জন্য নিয়ে আসতো, আর তন্ময় বসে বসে পাস্তা খেত আর রেসিপি শুনতো। কিন্তু বাড়িতে বানাতে গেলে আফিয়ার মতো এত দারুণ হতো না। কিন্তু তন্ময়ের ইদানিং মনে হয় আফিয়ার মতোই মজা করে এসে এখন পাস্তা বানাতে পারে। মেয়েটা জীবনে নেই, কিন্তু অনুভবে ঠিকই তার পুরোটা জুড়ে আছে। তাহসিন আর মৌসি আজ তন্নিদের বাড়িতে এসেছে। এসেই বড়সড় একটা ঝটকা খেলো দুজনেই। তিহানকে যে এখানে দেখবে একদম আশাই করেনি। তিহানও অপ্রস্তুত হয়ে পড়ল, এলোমেলোভাবে বলল,
আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আন্টি কেমন আছে দেখে যাই। তাহসিন তিহানের কাঁধে হাত রেখে বলল। ভালো করেছিস। তন্নির মা তাহসিনদের বসতে বলল। তাহসিন মৌসি দুজনেই একসাথে বসলো। তন্নি এতক্ষণ রান্নাঘরে ছিল। অনেক কথার শব্দ শুনে রান্নাঘর থেকে বের হয়ে এসে দেখলো মৌসিরা এসেছে। তন্নি গিয়ে মৌসিকে জড়িয়ে ধরল। মৌসিও তন্নিকে জড়িয়ে ধরে আদুরিভাবে তন্নির মাথায় হাত বুলিয়ে দিল। তিহান চলে যাচ্ছিল। তাহসিন যেতে নিষেধ করে বলল একসাথে আফিয়াদের বাড়িতে যাবে। তন্নি চা বসাতে গিয়েছে। তাহসিনরা তন্নির মায়ের সঙ্গে গল্প করছে। তিহান চুপচাপ বসে সব শুনছে আর এদিক সেদিক তাকাচ্ছে শুধু। মৌসি সেটা লক্ষ্য করে ঠোঁট টিপে হাসল। তাহসিন তন্ময়ের কাছে ভিডিও কল করল। তন্ময়কে ভিডিও কলে রেখে সবাই মিলে কথাবার্তা বলছিল। ঘণ্টা খানেকের মতো বসে তাহসিনরা বিদায় নিল। সঙ্গে অবশ্য তন্নিকেও নিল। তন্নিকেও আফিয়াদের বাড়িতে নিয়ে যাবে। ঢাকায় তন্নিদের নিজেদের কোনো আত্মীয় নেই, সেভাবে কোথাও যাওয়াও হয় না তার। তাই তাহসিন তন্নির মায়ের সঙ্গে কথা বলে তন্নিকে সাথে নিল। বাড়ি ফেরার পথে তন্নিকে রেখে যাবে। তিহান নিজের গাড়ি নিয়ে একাই গেল, আর তাহসিনের গাড়িতে মৌসি আর তন্নি। আফিয়াদের বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে তাহসিনের ফোন বেজে উঠল। সংসদ থেকে জরুরি কল এসেছে। এখন আফিয়ার ওখানে গেলে সহজে বের হতে পারবে না। তাই মৌসিদের আফিয়ার বাড়ির সামনে নামিয়ে দিয়ে মৌসিকে বলল কাজ শেষ করে সে আসবে, তারপর কিছুক্ষণ থেকে তাদের নিয়ে যাবে। মৌসিও সায় দিল। মৌসিদের নামিয়ে দিয়ে তাহসিন আবার ব্যাক করলো। তিহান, মৌসি আর তন্নি আফিয়াকে না বলে এসেছে। তাহসিনের ইচ্ছে ছিল সারপ্রাইজ দেবে, কিন্তু সেটা আর হলো না। তাই মৌসি নিচ থেকেই আফিয়াকে কল দিল। আফিয়া দৌড়ে নিচে নেমে আসলো। তাহসিন দেখা না করেই চলে গিয়েছে শুনে অভিমানও করলো। তারপর মৌসিদের উপরে নিয়ে গেল। আফিয়া ভাইয়ের উপরে অভিমান করায় ব্যস্ত, আর মৌসি আফিয়ার মলিন মুখটা দেখায় ব্যস্ত। মৌসি আফিয়াকে জড়িয়ে ধরে বলল, আয়নায় নিজে মুখটা দেখেছো আপা? আর বলো না, রাতে একদম ঘুম হয় না, ভাবছি ডক্টর দেখাবো। তোমরা বসো, আমি আসছি। আপু ভাইয়া বাড়িতে আসবে কখন? তার ফিরতে রাত হবে গো। মৌসি আজ প্রথম আফিয়ার শ্বশুর বাড়ি এসেছে। কিছুক্ষণ বসে থেকে ড্রয়িং রুমের চারপাশটা ঘুরে দেখল। ততক্ষণে আফিয়া চা নাস্তা নিয়ে হাজির। মৌসিকে পাশে বসিয়ে বলল, আগে কিছু খেয়ে নাও, তারপর ঘুরে দেখাচ্ছি। তারপর তন্নির দিকে তাকিয়ে বলল, তন্নি পাখি, খাচ্ছ না কেন? পাস্তাটা নাও। তন্নি চা রেখে পাস্তাটা নিল। একটু মুখে দিয়ে আফিয়ার দিকে তাকালো। এই পাস্তার সাটা তার খুব চেনা। বক্সে করে মাঝে মাঝে তন্ময় বাড়িতে নিয়ে যেত আর বলতো, বন্ধুরা মিলে রান্না করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। এই পাস্তা রান্নাটা তন্নিরও খুব প্রিয় ছিল। তারপর বাড়িতে তন্ময়কে রান্না করতে বললে খুব বাজে করে রান্না করত। এইটা নিয়ে তন্নি কত হাসাহাসিও করত। আর আজ সেই পাস্তার রহস্য বুঝতে পারল। এত খারাপ লাগছে তার কাউকে বোঝানোর নয়। আফিয়ার মুখের দিকেও তাকানো যাচ্ছে না। কত সুন্দর লাগতো আফিয়াকে, আর আজ চেনাই যাচ্ছে না। সেই দীপ্তিময় লাবণ্য মুখ আর নেই, শরীরটাও ভেঙে গিয়েছে। তন্নির করুণ চোখে আফিয়ার দিকে তাকিয়েই রইল। আফিয়াদের বাড়িতেই এশার নামাজ আদায় করল। তাহসিনের এখনও আসার নাম নেই। মৌসি কয়েকবার কলও দিল, কিন্তু তাহসিন কল কেটে দিল। আফিয়া মাগরিবের নামাজ পড়ে উঠেই রান্নাঘরে ঢুকেছে। কয়েক ঘন্টার মধ্যেই আফিয়া অনেক কিছু রান্না করল। সাথে মারিয়া সাহায্য করছিল। মৌসি হাত লাগাতে গেলে আফিয়া চুপচাপ বসে থাকতে বলল। রান্না শেষ করে আফিয়া এবার তাহসিনের ফোনে কল দিল। তাহসিন কোনো রকমে কল রিসিভ করে বলল, ভীষণ ব্যস্ত আছি বোন, আমি পরে কল ব্যাক করছি। আফিয়া ফোনটা কেটে দিয়ে মৌসির দিকে নিরাশ চোখে তাকালো। আস্তে আস্তে রাতও হচ্ছে, তন্নির মা বাড়িতে একা আছে। এটা ভেবে মৌসি আফিয়াকে খাবার দিয়ে দিতে বলল। তাহসিনের কোনো ভরসা নেই। আফিয়াও তন্নির কথা ভেবে আর অপেক্ষা করলো না। সবাই একসাথে খেতে বসলো। মৌসি আবারও মুন্নার কথা জিজ্ঞেস করলে আফিয়া বলল, আজ ফিরতে দেরি হবে বলে চলে গিয়েছিল। অফিসের কাজের খুব চাপ, তোমরা ফোন করে আসলে আগে থেকে বলে রাখতাম। আজ প্রথম তোমাদের বাড়িতে আসলাম, কিন্তু ভাইয়ার সাথেই দেখা হলো না। আফিয়া ম্লান হাসলো। সবাই খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষ করে আধা ঘন্টা তাহসিনের জন্য অপেক্ষা করলো, কিন্তু তাহসিন আসতে পারলো না। আফিয়া খাবারগুলো বক্সে করে তিহানের হাতে দিল। তন্নির মায়ের জন্য আলাদা করে একটা বক্সে খাবার দিল। সেদিন তিহান তন্নিকে নামিয়ে দিয়ে মৌসিকে নিয়ে বাড়ি ফিরে আসলো।
তাহসিন রাত 12টার পর বাড়ি ফিরেছে। মৌসি আফিয়ার রান্না করা খাবারগুলো তাহসিনকে খেতে দিল। তাহসিন এক লোকমা মুখে নিয়ে মৌসিকে বলল, আমার বোন তো দারুণ রান্না শিখেছে। আপা অনেক আগে থেকেই দারুণ রান্না করে। আপা আজ খুব মন খারাপ করছিল, তুমি গেলে খুব খুশি হতো। সুযোগ হলো না গো, আফির সাথে কথা বলেছে, কিছুদিনের মধ্যেই যাব। আপা এর শরীরটা না সত্যি খুব খারাপ হয়ে গিয়েছে, তুমি না দেখলে বুঝবেই না। নানা ভাইয়ের বাড়ি যাওয়ার আগে আফিয়াকে নিয়ে আসবো। মৌসি বিড়বিড় করে বলল, আমার মনে হচ্ছে আপা ভালো নেই। কিছু বললে? না, তুমি খেয়ে নাও। তাহসিন গেলে হয়তো ঠিকই তার বোনকে বুঝে যেত। ভাগ্যিস তাহসিন আজ সেখানে হাজির হয়নি। আফিয়া তাহসিনকে আসতে বললেও মনে মনে ভয় ছিল। তাহমিনা চৌধুরী আর তাহসিনই আফিয়ার না বলা সব কথা বুঝতে পারে। আফিয়া একটু চাপা স্বভাবের বলে তাকে বোঝার কেউ চেষ্টাই করে না, কিন্তু তার মা আর ভাই ঠিকই তাকে বুঝে যায়। আফিয়ার পাঠানো খাবার প্লেটে তুলে নিয়ে রশনিও টেবিলে খেতে বসলো। সামনে পরীক্ষা তার, পরীক্ষার আগে ছাড়া পড়া হয় না। পড়াশোনায় এতটাই ডুবেছিল সময়ই দেখেনি। এখন এই এত রাতে তার খিদে পেয়েছে। সবাই যার যার রুমে চলে গিয়েছে। রোশনিকে খাওয়ার সময় ডেকেছিল, কিন্তু তখন খাবে না বলে আর নিচে আসেনি। এখন পেটে কিছু একটা ছুটেছে, তাই খাবার বেড়ে নিয়ে খেতে বসেছে। এর মধ্যে মিশান কয়েকবার কল দিয়েছে। রোশনিকে না পেয়ে ভাবলো রোশনি হয়তো ঘুমিয়ে গিয়েছে। রোশনি ঠিক 15 মিনিট পর মিশানকে ভিডিও কল দিল। মিশান কল রিসিভ করে একগাল হাসি দিয়ে বলল, ভাবছিলাম ঘুমাচ্ছ। খেতে বসেছিলাম, পড়ার অনেক বাকি গো, ঘুম আসবে না। পরীক্ষা তো কতদিন দেরি আছে। রোশনি মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বলল, একটা বই ও শেষ করিনি। এ কি করব বুঝতে পারছো? ভ এ কাল ল করব। ফেলটুস বউ নিয়ে আমার সমস্যা নেই, তুমি ঘুমাও, সকালে পড়তে বসবা। তাহলে এখন একটু কথা বলি, তারপর ঘুমাবো। আচ্ছা বলো। আফিয়া খাবারগুলো গুছিয়ে নিজের রুমে আসলো। মারি আর মিমি নিজেদের ঘরেই শুয়ে পড়েছে। আফিয়ার শাশুড়িকে নিয়ে আসতে আফিয়ার শ্বশুর গ্রামে গিয়েছেন। আফিয়া মুন্নার জন্য টেবিলে খাবার বেড়ে শুয়ে পড়ল। কেন জানি তার ওই বাড়িতে যেতেও ভালো লাগে না। সব সময় একা থাকতে ইচ্ছে হয়, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। মিমি আর মারিয়া সকালে বের হয়ে যায়, ক্লাস কোচিং শেষে একবারে বাড়ি আসে। মারিয়া ক্লাস শেষ করে বাড়ি এসে আবার বের হয়। বেশিরভাগ সময় আফিয়া একাই বাড়িতে থাকে। মুন্নার সাথেও তেমন কথা হয় না। আফিয়া নিজ থেকে দুই একটা কথা বললেও মুন্না নিজ থেকে কথা বলে না। আফিয়া যতটুকু জিজ্ঞেস করে ঠিক ততটুকুই উত্তর দেয়। ভাগ্য মেনেই তো সব মানিয়ে নিয়েছিল সে, তারপরও এমন নির্মম বেদনা কেন তাকে ছুলো? লুবনা কয়েকদিন থেকে সময় পেলে লানাফের আইডিতে ঢুকে সে পোস্টের দিকে তাকিয়ে থাকে। তার মন বারবার বলে, লানাফ কি কোনো সম্পর্কে গিয়েছে? সে মেয়ের কাছে কি যাওয়ার কথা পোস্টে উল্লেখ করেছে? আবার আরেক মন বলছে যেতেই পারে। তুমি যা করেছো তার সাথে, সে 4টা বিয়ে করলেও তোমার এত ভাবনা বয়ে নিয়ে আসার মনে হয় না। ঘটনার মধ্যে পড়ে লুবনার খুব অস্থির লাগছে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি পান করে গ্লাসটা রেখে দিল। তারপর কৌতূহল চেপে রাখতে না পেরে ক্যানাডায় থাকা তার কাজিনের ফোনে কল দিল। কল দিয়ে লানাফের সঙ্গে আর দেখা হয়েছে কিনা জানতে চাইল। শেষবার যখন লানাফ লুবনার কাজিনের থেকে লুবনার বিয়ের কথাটা শুনেছিল, সেই সময় লুবনার কাজিন ঘটনাটা লুবনাকে কল করে বলেছিল। তারপর থেকে লানাফের সাথে আর দেখা হয়নি, কিছু জানেও না, এইটাই বলল সে। সেদিন থেকে সারাটাক্ষণ লুবনার মাথায় এইটাই চলছে। এতদিন একভাবে দিন গেলেও এখন যেন কাটার মতো বিচ্ছে। লুৎফর মির্জা লুবনার বিয়ে নিয়ে কথাবার্তা এগোচ্ছেন। তার এক বন্ধুর নাতি আছে, সে বন্ধুর সাথে গতকাল বিকেলে বসেছিলেন। খুব শীঘ্রই পাকা দেখা নিয়ে কথা বলবেন তিনি। সামনের সপ্তাহে মৌসির ব্যস্ততার শেষ নেই। তাকে একটা টিভি চ্যানেল থেকে ইনভাইট করেছে। মৌসির নিজ থেকেই ইচ্ছে ছিল একটা চ্যানেলে কথা বলার, কিন্তু তার আগেই সে ইনভাইট পেয়েছে। সামনে সপ্তাহে লুৎফর মির্জা দাওয়াত করেছেন তাদের। আবার সামনের সপ্তাহে লানাফও আসবে। সব মনে হচ্ছে একসাথে জগা খিচুড়ি পাকাবে। ঠিক তাই হলো। মৌসির ডেট মিলিয়ে দেখলো যেদিন তার ইন্টারভিউ নেবে সেদিন সকালে লানাফ ল্যান্ড করবে। আবার সেদিনই লুৎফর মির্জার বাড়িতে যেতে হবে। মৌসির এখন মাথায় হাত।
মৌসির চিন্তা দেখে তাসিন মৌসিকে সুন্দর একটা শিডিউল ঠিক করে দিল। সকাল 10টায় ইন্টারভিউ দিয়ে 12টার মধ্যে তাসিন স্টুডিও থেকে মৌসিকে নিয়ে একবারে নানা ভাইয়ের বাড়িতে চলে যাবে। সকালে মৌসি একবারে রেডি হয়েই বের হয়ে যাবে, আর লানাফকে মাহিম, তিহান এদের মধ্যে যে কেউ রিসিভ করে নেবে। তাসিনের পরিকল্পনা মৌসির মন্দ লাগলো না, কিন্তু লানাফই প্রথম বাংলাদেশে আসছে, মৌসি নিজে না গেলে কেমন হয়? ফেলফেলে চাহনিতে তাসিনকে এটা জিজ্ঞেস করতে তাসিন বলল, লানাপ তো ল্যান্ড করবে 10টার পর, আমি না রিসিভ করে নিয়ে আসবো, হবে না? মৌসি এবার খুশি হয়ে গেল, বুক থেকে যেন তার ভার কমলো। তাসিন সাথে আরও একটা বুদ্ধি দিল, মৌসিকেও মুখোমুখি বসতে বলে বলল, লানাফ যদি অতিরিক্ত ক্লান্ত না থাকে তাহলে আমি একবারে তোমার ইন্টারভিউর ওখানে নিয়ে যেতে পারি। তোমার সাথেও প্রথমে দেখা হয়ে যাবে, আবার কিছু সময় নিয়ে তোমার পরিকল্পনাটাও বাস্তবায়ন করে দেওয়া যায় কিনা দেখা যাবে। আলাদা করে টিভি চ্যানেলে কথা বলার চেয়ে তোমার সাক্ষাৎকারের মধ্যে তোমার বন্ধু হিসেবে লানাফের জার্নিটা শেয়ার করা যাবে। তুমি তো একজন জনপ্রিয় নায়িকা, তোমার সাক্ষাৎকারটা খুব অল্প সময়ে ভাইরাল হবে। তোমার সাথে লানাফ যুক্ত থাকলে বিষয়টা লাহা পর্যন্ত দ্রুত পৌঁছাবে। ভালো একটা আইডিয়া দিয়েছো। লানাফ তো অল্প সময়ের জন্য আসছে, রিটার্ন টিকিট করিয়ে আসছে। সময় যেহেতু কম পাওয়া যাবে সেহেতু সময় নষ্টও হবে না। লানাফ অনেকটা জার্নি করে আসবে, এটা অবশ্য ভাবছে। কানাডা থেকে যে ছেলে প্রেমিকার টানে বাংলাদেশে ছুটে আসছে সেই ছেলেকে সহজে ক্লান্তি স্পর্শ করতে পারবে বলে তো মনে হয় না, কি বলো? শেষের কথাটুকু বলে মৌসির চোখ টিপ মারা দেখে তাসিন হেসে ফেলল। তারপর মৌসি বলল, লানাফের সাথে রাতে কথা বলে বাকিটা সিদ্ধান্ত নেব। তাসিনও সাই দিল। নওশিনের ভার্সিটির সামনে পরাগ দাঁড়িয়ে আছে। আজ নওশিনের জন্মদিন উপলক্ষে দুজন ঘুরতে যাবে। জন্মদিনের দিন নওশিন মায়ের সঙ্গে গ্রামে গিয়েছিল, তাই পরাগের সাথে তার দেখা হয়নি। আজ দুজনে হাতিরঝিল যাবে। গত পরশু পরাগ ঢাকার বাইরে গিয়েছিল, তাই আরও সময় নিয়ে দেখা করতে কয়েকদিন দেরি হলো। নওশিন ভার্সিটির গেট থেকে বের হয়ে দেখলো পরাগ একটা অ্যাশ কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে। নওশিন হাসি মুখে পরাগের দিকে এগিয়ে আসলো। একটা জিনিস নওশিনকে ভীষণ মুগ্ধ করে, পরাগ যখনই দেখা করতে আসে তার হাতে একটা পাতা থাকলেও থাকে। প্রেমের সম্পর্ক শুরু হওয়ার দিন থেকে পরাগ প্রায় প্রতিদিনই একটা দুইটা করে গোলাপ হাতে নিয়ে আসে, আর যেদিন গোলাপ বা বেলি কিছুই নিয়ে আসে না সেদিন একটা পাতা থাকলেও হাতে থাকে। আজ অবশ্য একগুচ্ছা গোলাপ আর রজনীগন্ধা ফুলের তোড়া হাতেই আছে। নওশিন এগিয়ে এসে পরাগের মুখোমুখি দাঁড়ালো। পরাগের সামনে চুলগুলো মৃদু বাতাসে হালকা দুলছে। নওশিন হাত বাড়িয়ে চুলগুলোতে হাত দিতে গেলেই পরাগ কিছুটা পেছনে ঝুঁকে এসে মাথা নাড়ালো। নিজ স্বরে বলল, চারপাশে মানুষ, একদম ভয় নেই দেখছি। নওশিন ফুলগুলো হাতে নিয়ে মুচকি হেসে সামনে হাঁটতে হাঁটতে বলল, আমার এমনিতেই ভয় কম, বিশেষ করে তোমার বেলায়। মেয়েদের একটু আধটু ভীতু হওয়া ভালো। ভীতু হলে কি আর তোমার মুখোমুখি দাঁড়াতে পারতাম? তারপর নওশিন একটু থেমে পিছন ফিরে কাঁধটা হালকা বাঁকা করে পরাগের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে শুধালো, না, তোমাকে পেতাম। পরাগ ঠোঁট কামড়ে বলল, তা অবশ্য ঠিক। পরাগ একটা সিএনজি ডেকে নওশিনকে নিয়ে হাতির ঝিলে গেল। তারপর ওখানে একটা বেঞ্চে বসে নওশিনের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ঝিলের দিকে তাকিয়ে রইল। নওশিন পরাগের নীরবতা বুঝতে পেরে পরাগকে শুধালো, চুপচাপ বসে আছো যে, কি হয়েছে? পরাগ দৃষ্টি দূরে রেখে নওশিনকে বলল, তুমি আমাকে এত ভালোবেসো না? নওশিন বোকার মতো বলল, কেন? বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। তোমার কি মনে হয় আমি হারিয়ে যাব? জানি না। নওশিন উৎকণ্ঠা হয়ে বলল, এইসব কেন বলছো? আমার শ্বাস চলাচল পর্যন্ত তোমাকে আমি কখনো হারাতে দিচ্ছি না। তুমি মিলিয়ে নিও না হয়। আমি হারিয়ে যাওয়ার জন্য তোমাকে জীবনে আসিনি। আমি সারা জীবন থাকবো বলেই তোমার হাত ধরেছি। তুমি চাইলে আমরা এখনই বিয়ে করতে পারি। নওশিনের পাগলামি দেখে পরাগ স্মিত হেসে বলল, তোমাকে বিয়ে করে এখন খাওয়াবো কি? পকেটে দেখো 520 টাকার মতো আছে মনে হয়। এই টাকা নিয়ে বউ পোষা যাবে? নওশিন অভিমানী স্বরে বলল, বউ পোষা যাবে কিনা জানি না, তবে এই নৌসিনকে ঠিকই পোষা যাবে। তাহলে আমার পুষ্পরানীর নাম নৌসিন? কেন, সুন্দর না? পুষ্পের মতোই সুন্দর। আমরা কবে বিয়ে করছি তাহলে বলো? মাস্টার্স শেষ হতে 2 মাস আছে।
একটা জবের ব্যবস্থা করি, তারপর নৌসিন রানীর সব ইচ্ছে পূরণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার নাম জানতে ইচ্ছে হয় না তোমার? এখন পর্যন্ত না, ইচ্ছে হলে জিজ্ঞেস করব। নাতি নাতনিদের গল্প শোনাবার মতো একটা ইতিহাস তৈরি করব, বুঝেছো? পরাগ হেসে বলল, আচ্ছা তাই করো। কবে না জানি তোমার মতো আমারও নিজের নামটা মুখ থেকে বের না হয়ে যায়। আমি না বলা পর্যন্ত তুমি সতর্ক থাকবা। আচ্ছা তাই হবে। আজ তাহসিন 1 মাসের বাজার করে তিহান আর মাহিমকে তন্নিদের বাড়িতে পাঠিয়েছে। তার একদম সময় নেই। তিহান আর মাহিমই তার ভরসা। আর তিহান তো তন্নিদের বাড়ি যাওয়ার জন্য সর্বদাই তৈরি থাকে। তাহসিনের কাছ থেকে বিদায় নিয়ে মাহিমকে সঙ্গে নিয়ে তন্নিদের বাড়ি চলে গেল। এদিকে তাহসিনের কাছে রানা কল দিয়েছে। তাহসিন রানার সাথে কথা বলতে বলতে সংসদের দিকে এগোলো। আফিয়া গোসল করে বের হয়ে এসে বারান্দায় তোয়ালে মেলে দিল। তারপর বারান্দার গ্রিল ধরে দূর আকাশে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। মুন্না আজ অফিসে যায়নি, সকাল থেকে বাড়িতেই আছে। মুন্নার মা গতকাল বাড়ি ফিরেছেন। আফিয়াকে দেখে তার বুক ফেটে যাচ্ছিল। মেয়েটার কি হাল হয়েছে। আফিয়া অবশ্য মূল কাহিনী এখনও শাশুড়িকে বলেনি। তারপরও ছেলের উপরে তিনি বকাঝকা করলেন। মুন্নার মায়ের কথার কোনো সারা শব্দ দিল না, চুপচাপ নিজের কাজ করে গেল। সন্ধ্যার পর আফিয়ার শাশুড়ি নিজের ঘর থেকেই আফিয়াকে ডাকলেন। পাশে বসতে বলে চুলগুলো হাত বুলিয়ে দিলেন। তারপর তিনি বললেন, চুলগুলো এত পাতলা লাগছে কেন? চুল উঠছে নাকি? তেল নিয়ে আসো, একটু তেল দিয়ে দেই। ওই যে দেখো, ওয়ার্ড্রপের উপর তেল। এখন একটু বসে গল্প করি মা, পরে দিয়ে নেব। তেল দিয়ে দেব আর গল্প করব, নিয়ে এসো। আফিয়া তেলের বোতল আর ছোট একটা বাটি নিয়ে শাশুড়ির সামনে বসলো। মারিয়ার মিমি নিজেদের ঘরে পড়ছে। আফিয়ার শাশুড়ি মোমেনা বেগম আফিয়ার চুলে বিলি করে চুলের গোড়ায় তেল দিয়ে বললেন, যত্ন ছাড়া কোনো কিছুরই উজ্জ্বলতা ঝলমল ভাব আসে না। এই যে চুলে একদম তেল দাও না, কেমন রুক্ষ হয়ে গিয়েছে, দেখতে প্রাণহীন লাগছে। যত্নেই সবকিছু, তাই না মা? মোমেনা বেগম বাটি থেকে তেল নিয়ে বললেন, তেলে চুল তাজা, আর পুরুষের যত্নে নারী তাজা। আফিয়া ম্লান হাসলো। তার বুক ফেটে যায়। কাউকে যদি মনের কথাগুলো বলতে পারত তাহলে হয়তো বুকে থাকা ভারটা একটু হলেও কমতো। অন্যমনস্ক হয়ে আফিয়া বসে আছে। মোমেনা বেগম তেল দেওয়া শেষ করে আফিয়ার চুলগুলো হাত খোপা করে বেঁধে দিয়ে বললেন, তেল দিয়েই চুল আঁচড়াবা না। তেল দেওয়ার পর চুলের গুঁড়া নরম থাকে, তখন চিরুনি চালালে চুল উঠে। ঘন্টাখানেক পর আঁচড়াবা। কিছুক্ষণ থেমে আবারও বললেন, এই মাকে বলবা না কি হয়েছে? একা একাই বুকে পুষে রাখবা? আমি তো বুঝতে পারছি আমার ছেলের সাথে কিছু না কিছু হয়েছে। আমার সাথে শেয়ার না করলে কিভাবে সব ঠিক করব বলো মা? আফিয়া মোমেনা বেগমকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তার শরীর কাঁপছে। তার মায়ের কাছে থাকলেও হয়তো এইভাবেই জিজ্ঞেস করতেন তিনি। শুধু এই প্রশ্নের মুখ থেকে দূরে থাকার জন্যই ওই বাড়িতে যাচ্ছে না। কিন্তু আফিয়ার মন বলছে তাকে দ্রুত ওই বাড়ি যেতে হবে। এতদিন মোমেনা বেগম বাড়িতে ছিলেন না বলে তাহমিনা চৌধুরীও এতদিন জোর করেননি। তাহমিনা চৌধুরী গতকাল রাতে মোমেনা বেগমের কাছে কল করেছিলেন। আফিয়াকে নিতে আসবে বলেছেন। মোমেনা বেগম আফিয়ার শরীরের অবস্থা থেকে বলেছেন কয়েকদিন পর পাঠাবেন। মাত্র তিনি আসলেন, কয়েকদিন ছেলের বউয়ের সাথে থাকবেন, তারপর না হয় আফিয়া বেশ কিছুদিন গিয়ে থেকে আসবে। তাহমিনা চৌধুরীও সায় দিলেন। আফিয়া অনেকক্ষণ ফুপিয়ে কান্না করল, কিছু বলতে পারল না। মোমেনা বেগমও জোর করলেন না। আফিয়া নিজ থেকে না বললে তিনি জোর করে আর কতটুকুই বা শুনবেন। তারপরও নিজের মতো করে আফিয়াকে শক্ত হতে বললেন। সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দিলেন। আর নিজেও সতর্ক থাকলেন। ভাবলেন মুন্নার সাথে এই বিষয়ে কথা বলবেন। সেদিন রাতে মুন্নাকে ডেকে জিজ্ঞেসও করলেন তিনি, কিন্তু মুন্না কিছু হয়নি বলে বাড়ি থেকে বের হয়ে গেল। মোমেনা বেগম পড়লেন মাঝখানে। আফিয়া এবার নিজ থেকেই অল্প কিছু ঘটনা মোমেনাকে বলল। মোমেনা বেগম রাগে কাঁপছেন। ছেলেকে হাতের কাছে পেলে হয়তো এতক্ষণে 2-4টা থাপ্পড় বসিয়ে দিতেন। এই মাসের শেষে রশনি আর তন্নির পরীক্ষা। দুজনে ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে। দুজনের মুখে চিন্তার ভাঁজ। রশনির চেয়ে তন্নি অবশ্য শান্তই আছে। রোশনি হড়বড় করে কথা বলে যাচ্ছে।
তার টেনশন হলে বেশি কথা বলে। তন্নি অসহায় চোখে রোশনির দিকে তাকিয়ে আছে। রোশনিকে আশ্বস্ত করে তন্নি বলল, এত চিন্তা করিস না, আমি তো একদম ছাগলের ঘাস খাই না, কিছু তো মাথায় আছে। আর তুই তো আমার পিছনের বেঞ্চেই বসবি, দরকার হয়ে তোর খাতা আমি লিখে দেব, তুই আমারটা লিখিস। তাও একটু শান্ত শান্ত হ, না পড়ে এত চিন্তা করলে হবে? এর চেয়ে একটু পড়াশোনা করে চিন্তা করতিস। এই পড়াশোনাটাই তো আমার হয় না। মিশানের পাল্লায় না পড়লে সেই কবেই আম্মুকে বলতাম বিয়ে দিয়ে দাও। এই পড়াশোনা আর ভালো লাগে না। তুই পাগল হয়ে যাবি। ভেবেছিলাম ভর্তার ফুচকা খাবো, কিন্তু তার হবে বলে মনে হচ্ছে না। তার চেয়ে বরং তুই বাড়ি যা, বাড়ি গিয়ে রুমে বসে বসে চিন্তা করিস। এই না, আমি ফুচকা খাবো। ফুচকা খেলেই আমার টেনশন কর্পূরের ন্যায় হাওয়ায় উড়ে যাবে। ওই মামার কাছে যেতে হবে, দ্রুত চল। তন্নির চেয়ে রশনি এবার বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। তন্নি পিছনে পড়ে গিয়েছে। বুঝতে পেরে রোশনি আবার পিছনের দিকে আসলো। তারপর তন্নির হাতটা ধরে হাসতে হাসতে ফুচকাওয়ালার দিকে এগিয়ে গেল। লানাফ লাগেজ গুছিয়ে নিচ্ছে, কালকেই তার ফ্লাইট। উপর খুশি হলেও ভিতরে তার দুশ্চিন্তার শেষ নেই। অচেনা একটা দেশ, তার উপরে বাংলা ভাষা জানে না। লাহাকে খুঁজে পাবে কিনা আদৌ সে জানে না। মুখে জোর দিয়ে শুধু বলে যেভাবেই হোক খুঁজে বের করবে, কিন্তু ভিতরে ভিতরে সে আশাহত। একমাত্র মৌসি তার শেষ ভরসা। এই একজনের ভরসাতেই সে দূর দেশে ছুটে যাচ্ছে। এতদিনে সে কাউকেই ভরসা করে বাংলাদেশে আসার কথা চিন্তা করতে পারেনি, কিন্তু মৌসিকে দেখা মাত্রই তার ভিতরে একটা আশার আলো জন্ম নিয়েছিল। সেই আশা থেকেই আজ তার বাংলাদেশে যাওয়া। কি হবে সে জানে না, তবুও যাবে সে প্রিয় মানুষের খোঁজে। মৌসি আজ একটা বেগুনি রঙের জামদানি শাড়ি পরেছে। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে স্টুডিওতে যাওয়ার আগে মায়ের কাছে গেল। মুনতাহা বেগম রান্না করছিলেন। মৌসির কথা শুনে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। মৌসি মায়ের কাছ থেকে আলমারির চাবি নিয়ে নিজের রুমে গেল। সেখান থেকে একটা ডায়মন্ড কাটের নেকলেস নিয়ে মায়ের কাছ থেকে গলায় পরে নিল। এই শাড়িটার সাথে নেকলেসটা দারুণ মানায়। মুনতাহা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে মৌসিরা রওনা দিল। মৌসিকে স্টুডিওতে নামিয়ে দিয়ে তাসিন আর মাহিম লানাফকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবে। অফিস টাইম, রাস্তায় প্রচুর জ্যাম। তাসিন শর্টকাট ধরে মৌসিকে স্টুডিওতে নামিয়ে দিয়ে এয়ারপোর্টে গেল। কিছুক্ষণ আগে প্লেন ল্যান্ড করেছে। তাসিন এয়ারপোর্টের ভেতরে বসে আছে। কিছু সময় পর দূর থেকে লানাফকে দেখতে পেয়ে তাসিন এগিয়ে গেল। এর আগে লানাফের সাথে ভিডিও কলে কথা হয়েছে। দুজনকে চিনতে অসুবিধে হলো না। তাসিন হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল। মাহিমের হাতের ফুলে তোড়া আছে। লানাফের দিকে বাড়িয়ে দিয়ে ওয়েলকাম জানালো। লানাফের ফ্লাইটে বসেও চিন্তার শেষ ছিল না। সারাটা পথ কত কিছু ভেবেছে সে, কিন্তু এই যে তাসিনের সাথে দেখা হয়ে তার চিন্তাগুলো কুকুরের ন্যায় উড়ে গেল। আর কোনো দুশ্চিন্তা যেন ছুঁতে পারছে না তাকে। লানাফের মনেই হচ্ছে না আজ প্রথম তাদের সামনাসামনি দেখা হচ্ছে। তাসিনের ব্যবহারে মুগ্ধ সে, স্বস্তি পেল যেন। মৌসির শো শুরু হয়ে গিয়েছে। তাসিন ঘড়ি দেখে লানাফকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলো। আগেই তাদের কথাবার্তা বলা ছিল, তাই একেবারে লানাফকে নিয়ে স্টুডিওতে আসলো। রাস্তায় জ্যাম থাকার কারণে বেশ কিছুটা সময় ব্যয় করতে হলো। স্টুডিওর পাশে একটা হোটেল আছে। তাসিন আগে লানাফকে নিয়ে সেখানে গেল। লানাফকে দ্রুত ফ্রেশ হয়ে নিতে বলল। তারপর খাবার খেয়ে সোজা স্টুডিওতে গেল। চোখে মুখে পানি দেওয়ার পর লানাফকে দেখে বোঝাই যাচ্ছে না এতটা পথ জার্নি করে এসেছে সে। তারপরও তার বিশ্রামের প্রয়োজন। শোতে মৌসি লানাফকে দেখে মুচকি হাসল। লানাফও হাসি বিনিময় করল। উপস্থাপিকার সঙ্গে 2 দিন আগেই তাসিন আর মৌসি লানাফের বিষয়টা শেয়ার করে রেখেছিল। আজ আবার মৌসি স্টুডিওতে পৌঁছেও কিভাবে কি হবে সেটা আরেকবার বলেছে। মৌসির সাক্ষাৎকার শেষ হওয়ার মাঝামাঝি সময়ে লানাফকে শোতে ওয়েলকাম করা হলো এবং দর্শকদের উদ্দেশ্যে লানাফের পরিচয় দিলেন উপস্থাপিকা। সাথে লাহা আর লানাফকে ঘিরে সংক্ষেপে মূল কাহিনীটাও বললেন আর লানাফের কাছে কিছু প্রশ্ন রাখলেন। লানাফ উত্তর দিতে উপস্থাপিকা দর্শকের উদ্দেশ্যে বললেন, প্রিয় দর্শকবৃন্দ, পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের HSC 2016 ব্যাচের লাহা নামের মেয়েটাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের মেল যোগাযোগ করবেন। আমরা আশীর্বাদী লানাফ তার লাহাকে খুব শীঘ্রই খুঁজে পাবে। শেষের দিকে মৌসি ও লানাফ আর লাহাকে নিয়ে কথা বলল।
তারপর সবাইকে ভালোবাসা জানালো। দর্শকের উদ্দেশ্যেও কিছু কথা বলে সাক্ষাৎকার শেষ করে বিদায় নিল। আজকের সাক্ষাৎকারটা লাইভ হচ্ছে, তাই সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষের কাছে দ্রুতই ছড়িয়ে পড়ছে। মৌসি আশা রাখছে এবার লাহার কোনো না কোনো খোঁজ ঠিকই পাবে। স্টুডিও থেকে বেরিয়ে মৌসি লানাফকে ওয়েলকাম জানালো। লানাফের মুখটা শুকনো লাগছে। এতটা জার্নি করে বেচারাকে আবার ক্যামেরার সামনে নিয়ে আসা একটু বিশ্রাম নিতে পারেনি। নতুন জায়গা, তার উপর এমন ধকল। হঠাৎ করেই মৌসির যেন খুব খারাপ লাগলো। লানাফকে কথাটা বলতেই লানাফ বলল, আরে ব্যাপার না, তুমি যে এত দ্রুত আমার জন্য কিছু করার কথা ভাবছো, এইটার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আগে তুমি রেস্ট নিবে, চলো। তোমাকে হোটেল বুক করে রাখতে বলছিলাম, আমাকে সেখানে পৌঁছিয়ে দাও। মৌসি ভ্রুকুচকে বলল, কিসের হোটেল বুক? লানাফ ফ্যাল করে তাকিয়ে বলল, তুমি হোটেল বুক করোনি? আমার বাড়ি থাকতে তোমাকে হোটেলে রাখবো, এটা তোমার মাথায় আসলো কি করে? লানাফ অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। মৌসি বলল, আজ আমাদের নানার বাড়ির দাওয়াত আছে। অলরেডি তিনি অনেকবার ফোন দিয়েছেন, রিসিভ করতে পারিনি। তোমাকে মাহিম এখন আমার বাড়ি নিয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘন্টাখানেকের মতো বিশ্রাম নিবা। তারপর মাহিম তোমাকে বিকেলে আমাদের কাছে নিয়ে যাবে। আমি এখনই তোমাকে সঙ্গে করে নিয়ে যেতাম, কিন্তু তোমার এখন বিশ্রামের প্রয়োজন। নতুন বউ হিসেবে আমি আজ প্রথম সেখানে যাচ্ছি। নিজের বাড়ির মতো করে তোমার স্পেস দিতে পারবো কিনা বুঝতে পারছি না, তাই আগে আমার বাড়িতেই পাঠাচ্ছি তোমায়। সমস্যা নেই, তুমি যাও। আমার বাড়িতে তুমি একদম নিজের বাড়ির মতো ফিল পাবা, গেলেই বুঝতে পারবা। বিকেলেই দেখা হচ্ছে। আমি তোমার বাড়িতেই বিশ্রাম নিচ্ছি, আজ আর কোথাও বের হইনি। তুমি ফিরলেই দেখা হবে। মৌসি রসিয়ে বলল, আমরা কিন্তু পুরান ঢাকায় যাচ্ছি, লাহাদের এলাকায়। লানাফের ধূসর চোখ জোড়ায় ঝলমলে দীপ্তিময় একটা ভাব দেখা গেল। সে বাংলাদেশে পা দিয়ে পর্যন্ত একের পর এক সব ঘটনা লাহাকে ঘিরেই হচ্ছে। এই যে বিকেলে সে লাহার এলাকায় যাবে, সে কি কখনো ভেবেছিল বাংলাদেশে এসে প্রথম দিনেই এত কিছু হবে? দাঁড়িয়ে থেকে কত কিছু ভাবল সে। ততক্ষণে মাহিম পার্কিং থেকে গাড়ি নিয়ে এসেছে। তাসিন আলাদা করে আর মাহিমের সাথে লানাফকে পাঠালো না। আফিয়াকে সঙ্গে নিয়ে তাসিনরা পুরান ঢাকায় যাবে। আফিয়া শ্বশুর বাড়ি তাসিনদের বাড়ির রোডেই পড়ে। মুন্না অফিসে গিয়েছে। আফিয়াকে যেতে হলে একা যেতে হবে। আফিয়া রেডি হয়ে বসে আছে। তাসিন লানাফকে আর মাহিমকে বাড়ির গলিতে নামিয়ে দিয়ে আফিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহিম লানাফকে বাড়ির মধ্যে নিয়ে যেতেই মুনতাহা বেগম ছুটে আসলেন। মিশনের আম্মু শরবত বানিয়ে আনলেন। রাহেলা বেগমও এগিয়ে আসলেন। মুনতাহা বেগম লানাফকে বসতে বলে মাথায় হাত রেখে বললেন, বসো বাবা, এইটা তোমার নিজের বাড়ি মনে করবা। লানাফ হকচকিয়ে গেল। এই মানুষগুলোকে আজ প্রথম দেখছে সে। একজন অপরিচিত ছেলেকে কেউ এইভাবে মমতা মাখা হাতে মাথায় হাত রাখে। লানাফ যেন প্রতিটা ঘটনায় বিস্মিত হচ্ছে। ছোটবেলায় মাকে হারিয়েছে, মায়ের ভালোবাসা তার মনে নেই। এই দূরদেশে এসে যেন নতুন করে ভালোবাসার স্বাদ পাচ্ছে সে। লানাফের মনেই হচ্ছে না এই মানুষগুলো অচেনা। মুনতাহা বেগম লানাফকে ফ্রেশ হয়ে নিতে বললেন। মাহিম গিয়ে লানাফের রুমটা দেখিয়ে দিল। মিশনের আম্মু আর লাহেলা বেগম টেবিলে খাবার দিলেন। এর মধ্যে মৌসি বাড়িতে কল দিয়ে খোঁজ নিয়েছে। লানাফ ফ্রেশ হয়ে এসে খেয়ে নিল। খাওয়ার পর টুকটাক কথা হলো। তারপর লানাফ বিছানাতে যেতে ক্লান্তিতে দু চোখের পাতা নিমিষেই বন্ধ হয়ে হাসলো তার। তাসিন আফিয়াতের বাড়ির কাছাকাছি এসে আফিয়াকে কল দিয়ে নিচে আসতে বলল। আফিয়া নিচে এসে দাঁড়াতেই তাসিনের গাড়ি এসে আফিয়াদের গেটের সামনে দাঁড়ালো। তারপর আফিয়াকে নিয়ে সোজা পুরান ঢাকার উদ্দেশ্যে চলল। তাহমিনা চৌধুরীরা সকালেই চলে গেছেন। আজ বাড়ির সবার একত্রে হওয়ার দাওয়াত। তিহান অবশ্য যাবে না, তার অফিস শেষ হতে আজ সন্ধ্যা হয়ে যাবে। রোশনি, নসরিন, আখি, জোয়া, তোয়া, জুই, বিহান, তাহমিনা চৌধুরীর দুই জা সবাই তাহমিনা চৌধুরীর সাথেই গিয়েছেন। মির্জা বাড়িতে আজ অনেক সদস্য। এদিকে লুবনার মামা বাড়ির আত্মীয়রাও একত্রিত হয়েছেন। ছোটোখাটো একটা ভালো রকমের আয়োজন চলছে। মৌসিরা গিয়ে দেখছে ছোটোখাটো একটা বিয়ের বাড়ির মতন আয়োজন হচ্ছে। জুই দৌড়ে এসে তাসিনের কোলে উঠল। রোশনি এগিয়ে এসে বলল, আপায়, লানাফ ভাইয়া চলে এসেছে? মৌসি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। লুবনা লানাফ নামটা শুনতেই উৎকণ্ঠা হয়ে মৌসির দিকে তাকালো।
পরক্ষণে ভাবলো ওই লানাফ এখানে কি করে আসবে, হয়তো তারা অন্য কারো কথা বলছে। এটা ভেবে লুবনা মসজিদের জন্য ঠান্ডা পানি আর শরবত নিয়ে আসতে গেল। সকাল থেকে বাড়ির সবার সাথে হাতে হাতে লুবনা কাজ করছে, ঘর গোছানো, মায়ের কাজে টুকটাক সাহায্য করা। লুবনা জানে আজ মৌসির সাক্ষাৎকার আছে, কিন্তু আজ এত ব্যস্ততা যে সময়ই হচ্ছে না। ভেবে রেখেছে ফ্রি হয়ে নিরিবিলিতে সবাই একসাথে বসে দেখবে। রোশনির মা হাসতে হাসতে এইটাই বলছেন, লুবনাদের বাড়িতে এত এত দেখার মতো জায়গা আছে, কেউ ভেতরে না আসলে বুঝবে না। বিশাল পুকুর, তার সাথে সারি সারি সুপারি গাছ, নারকেল গাছ, কত রকম গাছগাছালি। বিশাল বাড়িটা জুড়েই দেখার মতো সব দৃশ্য। নসীন আর রশনি গাড়িতে বসে মৌসির সাক্ষাৎকারটা দেখছিল, কিন্তু লানা এন্ট্রি নেওয়ার আগ মুহূর্তেই তারা মির্জা বাড়িতে পৌঁছে যায় আর ফোনটা ব্যাগে রেখে দেয়। পরে নিরিবিলিতে দেখবে বলে তারাও আর লাইফটা কন্টিনিউ করেনি। আফিয়াকে সামনাসামনি দেখে তাহমিনারা আটকে উঠলেন। কতদিন হয়েছে মেয়েকে দেখেননি, আর আজ মেয়েকে দেখে চিনতে পারছেন না তিনি। পাশ থেকে লোকজনের ভিড় কমতে তাহমিনা চৌধুরী আফিয়াকে জিজ্ঞেস করলেন কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিকভাবে খাওয়া দাওয়া করে না নাকি। তাহসিনও আসার সময় বোনকে খেয়াল করেছে, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। এমন রোগাটে শরীর, শুকনো মুখ তাহসিনকেও নাড়িয়ে দিয়েছে। কী কারণে তার বোনের এই অবনতি? তাহমিনা চৌধুরী আফিয়াকে বাইরে নিয়ে আসলেন, নানা রকম কৌশলে জানতে চাইলেন, কিন্তু আফিয়া একটা কথাই বলল, ঘুম হয় না, কাল পরশু মুন্না ডক্টরের কাছে নিয়ে যাব, তারপর আবার সে আগের মতো হয়ে যাবে। এটা বলেই মাকে বোঝালো সে। তাহমিনা চৌধুরী আর কিছু বলতে পারলেন না, শুধু মেয়ের দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। মৌসি যেহেতু আজ প্রথম মির্জা বাড়িতে এসেছে, লুৎফর মির্জা মৌসিকে সঙ্গে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখালেন। তাহসিনও সাথে আছে। বাড়ির প্রতিটা দেয়ালে ঘেঁষে থাকা আগের স্মৃতি, কত রকম কাহিনী সব লুৎফর মির্জা একে একে বললেন। লুৎফর মির্জার বাল্যকালে নিজের হাতে লাগানো গাছগুলো দেখালেন, তার গিন্নির গল্প করলেন। মৌসি ভীষণ আগ্রহ নিয়ে কথাগুলো শুনছিল। এই বাড়িটাও অনেক পুরাতন একটা বাড়ি, বাড়ির ফার্নিচারগুলোও অনেক পুরাতন। এই সময় এসেও লুৎফর মির্জা যেন ঐতিহ্য ধরে রেখেছেন। পুরো বাড়িটা মৌসির ভীষণ ভালো লাগলো। লুৎফর মির্জার ডাক পড়তেই তিনি চলে গেলেন। উপরের ঘরের দক্ষিণ পাশের জানালা বরাবর বিশাল একটা জবা ফুল গাছ, গাছ ভর্তি জবা ফুটেছে। জানালা দিয়ে হাত বাড়িয়ে তাহসিন একটা জবা ছিঁড়ে মৌসির খোপায় গুজে দিল। মৌসির কাঠটা বেঁকা করে মুচকি হাসল। দক্ষিণা বাতাসে তাহসিনের সামনের চুলগুলো কপালে এসে হাওয়ায় দুলছে। মৌসি তাহসিনের দিকে ফিরে দাঁড়ালো। তারপর মৌসি তাহসিনের সামনে আসা চুলগুলো যত ঠিক করে দিচ্ছে ততই এলোমেলো হয়ে যাচ্ছে। মৌসি এতে বিরক্ত হওয়ার বদলে মুচকি হাসছে। এই মুহূর্তে তাহসিনের মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। হাত বাড়িয়ে মৌসির খোপাটা খুলে দিতেই দক্ষিণা হাওয়ায় মৌসির চুলগুলো সেকেন্ডের চোখে মুখে এসে পড়ল। মৌসি এবার বিরক্তিতে তাকালো। খোপায় গুজে রাখা ফুলটা ফ্লোরে পড়ে গিয়েছে। তাহসিন সেটা তুলে মৌসির কানের পাশে গুজে দিয়ে আলতো করে কানে ঠোঁট ছোঁয়ালো। মৌসি এতে আরও চোখ পাকিয়ে তাকালো। এই চোখ পাকিয়ে তাকানোর রহস্য হলো, বাড়ি জুড়ে মানুষজন, আর এর মধ্যে উনি আসছে বউকে চুমু খেতে। মৌসি মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল, আর তাহসিন মৌসির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। তন্নি দুপুরে রান্না শেষ করে গোসল করে এসে বসেছে। সামনের মাসে প্রথম সপ্তাহে তার পরীক্ষা। মোটামুটি বই শেষ। সংসারের কাজ, রান্নাঘর গোছানো, টিউশনি, ক্লাস সব মিলিয়ে আর পেরে উঠছে না সে। সন্ধ্যা নামলে যেন ক্লান্তিতে তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। আজ টিউশনি নেই। চুলগুলো শুকাতে শুকাতে ফোনটা হাতে নিল। তিহান তাকে একটা লিঙ্ক পাঠিয়ে রেখেছে। ওপেন করে দেখলো মৌসির সাক্ষাৎকারের লিঙ্ক। তন্নি আরাম করে বসে ভিডিওটা দেখল। এর মধ্যে তন্ময় কল দিল। তন্নি কল রিসিভ করে বলল, তো ভাইয়া, মৌসিপুর আজ সাক্ষাৎকার ছিল, দেখেছিস? মাত্র জব শেষ করে সব থেকে বের হলাম, বের হয়ে তোকে কল দিয়েছি। কানাডা থেকে মৌসিপুর একজন বন্ধু এসেছে। মৌসিপু, সে তো ছেলেটাকে দেখলো। 2 দিন আগে তাসিনের কাছে ঘটনা শুনেছি। তোর সে কাহিনীটা বলেনি? তন্নি ভ্রু কুচকে বলল, তো সে কি? যে আমার বোনের মনে জায়গা করে নিয়েছে। তার বাড়ির ঘটনাও আমার বোনকে জানালো না। ব্যাপার কি? তার মানে তুমি জেনে গেছো? প্রায় আমার বাড়িতে একটা ছেলে আসে, আর আমার মা বোন দুজনে তাকে প্রশ্রয় দেয়। সেইটা নিয়ে আমাকে জানতে হবে না?
শেষ পর্যন্ত ধরেই ফেললে? আরে আমি ধরিনি, তাসিন বলেছিল। উনি অবাক হয়ে শুধালো, তো তাসিন ভাইয়া জানে? তাসিন, মৌসি সবাই জানে, শুধু তুই জানিস না। আর কারা কারা জানে? মা জানলে আমাকে পিটাবে। তিহান ভালো ছেলে, ভালো পরিবার, তাই আমার হাতের পিটানি খাওয়া থেকে রক্ষা পেয়ে গেলি। উনি হুট করে বলে ফেলল, আফিয়া আপু তো ভীষণ ভালো, আর ওই পরিবারের মেয়েও ছিল। তাহলে কেন তোরা এক হলি না ভাইয়া? তন্নির কথায় তন্ময় থমকে দাঁড়িয়ে পড়ল। তার পা দুটোকে যেন কেউ চেপে ধরে রেখেছে। চারপাশটা কেমন যেন লাগছে তার। তন্নি একটু থেমে আবারও বলল, জানিস, আফিয়া আপু আর আগের মতন নেই, রোগা হয়ে গিয়েছে। কেউ আলতো করে ধাক্কা দিলেই পড়ে যাবে। চোখের নিচে কালি পড়েছে, মুখটা মলিন হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছিল কতদিন ঘুমায় না। আমি প্রথমে তাকিয়ে দেখি তো চিনতেই পারছিলাম না। তন্ময়ের চোখে যেন কেউ মরিচ দিয়ে দিয়েছে। চোখ জোড়া জ্বলছে তার। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, যেন গলার স্বর আটকে যাচ্ছে। খুব কষ্টে তন্নিকে বলল, আফিয়ার একটা ছবি ম্যানেজ করে দিতে পারবি? তা পারবো। আজ রোশনিরা সবাই তাসিন ভাইয়া নানার বাড়িতে গিয়েছে, আফিয়া আপু গিয়েছে। গ্রুপ ফটো দিতে বলেছি। তন্নি তন্ময়ের কল কেটে রশনিকে আগে রশনির একটা ছবি তুলে দিতে বলল। রশনি নিজের ছবি তুলে দিতে তন্নি কৌশলে বলল, মৌসিপু, আফিয়া আপু সবাইকে নিয়ে একটা গ্রুপ ফটো দিস তো, সবাইকে কেমন লাগছে দেখবো। রশনি প্রায় সাথে সাথেই মৌসি, আফিয়া আর বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা ছবি তুলে নিল। তন্নি ছবিটা তন্ময়ের কাছে ফরওয়ার্ড করলো। তন্ময় রুমে এসে চোখে মুখে পানি দিয়ে বসলো। আর তখনই মেসেজের শব্দ পেয়ে ফোন হাতে নিয়ে ছবিটা দেখলো। জুম করে আফিয়ার মুখটা দেখতে দেখতে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটার কি হাল করেছে নিজের? তন্ময় নিজে নিজেকে প্রশ্ন করলো। বারবার জুম করে আফিয়ার মুখটা দেখলো। মুখে হাসি আছে, তারপরও মনে হচ্ছে এই মুখটায় বিষণ্ণতা লেপ্টে আছে। চোখে মুখে উচ্ছ্বাস নেই। তন্ময় দু হাতে মাথা চেপে ধরে বসে রইল। স্ক্রিনে জুম করে রাখা আফিয়ার মায়া মায়া চোখ জোড়ায় মনে হচ্ছে কারোর প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা জমা। আফিয়ার চোখে এই ঘৃণা কি তন্ময়ের জন্য জমা হয়েছে? তন্ময় আর কিছু ভাবতে পারল না। দু হাতে মাথা চেপে ধরে চুপচাপ বসে রইল। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একসাথে ফ্লোরে বসে গল্প করছিল। মৌসি শাড়ি বদলিয়ে সালোয়ার কামিজ পরেছে। তাসিন দুপুরে খেয়েই বের হয়ে গিয়েছে, সন্ধ্যার আগে আবার চলে আসবে। সবাই নানা রকম গল্পে মশগুল। মৌসি তাহমিনা চৌধুরীর কোলে মাথা রেখে ফ্লোরে শুয়ে পড়েছে। সবার অদ্ভুত অদ্ভুত গল্প শুনে সে বেশ মজা পাচ্ছে। লুবনাও মৌসির পাশে শুয়েছে। লুবনার মামুনিরা আগেরকার গল্প করছেন। ভূতরে গল্প শুনে আখি ভয় পাচ্ছে। আফিয়া আখিকে কোলের মধ্যে টেনে নিল, বোনের গায়ে হাত বুলিয়ে দিল। ঘণ্টাখানেক একে অপরের থেকে গল্প শুনল। দুপুরের রোদ কমে বিকেল হতেই সবাই বাড়ির সামনে খোলা জায়গায় এসে বসলো। দারুণ বাতাস বইছে। বাচ্চারা খেলার বায়না ধরল। কি খেলা যায়? লুবনা পাশ থেকে বলল। লুবনার কথায় বাচ্চারা হই হুল্লোড় শুরু করে দিল। 4টার পরে লানাফের ঘুম ভেঙেছে। মাহিম নিজের ঘরে বসে ফোন টিপছে। লানাফ ঘুম থেকে উঠলেই লানাফকে নিয়ে মসজিদের ওখানে যাবে, তাই একবারে রেডি হয়ে বসে আছে সে। লানাফ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো। মুনতাহা বেগমরা ড্রয়িং রুমেই বসেছিলেন। লানাফকে নিচে নামতে দেখে মুনতাহা বেগম লানাফকে বসতে বললেন, আর রাহেলা বেগমকে চা নাস্তা নিয়ে আসার জন্য বললেন। লানাফ সোফায় বসে বলল, আন্টি এখন কিছু খাবো না। মাহিম কোথায়? মৌসিদের কাছে নিয়ে যাবে বলছিল। মাহিম নিজের ঘরেই আছে, আমি ডেকে দিচ্ছি, অল্প কিছু মুখে দিয়ে যাও, ভালো লাগবে। রাহেলা বেগম কফি বানিয়ে দিলেন। লানাফ কফি খেয়ে মাহিমের সাথে বের হলো। তাদের গন্তব্য এখন পুরান ঢাকা মির্জাবাড়ি। পশ্চিমের আকাশের কমলা রঙের সূর্যের দীপ্তি এসে পড়েছে মির্জাবাড়ির উঠানে। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে পূব থেকে পশ্চিমে। কিছু পাখি উড়ে এসে বসছে উঠানে মাথা উঁচু করে জায়গা করে নেওয়া জারুল গাছে। আবার কিছু পাখি এই ডাল থেকে উড়ে অন্য ডালে বসে কিচিরমিচির শব্দ করছে। মৃদুমন্দ বাতাস বইছে, সেই বাতাসে ছড়িয়ে পড়ছে রমণীদের উচ্ছ্বসিত হাসি। উঠানে সবাই মাদুর পেতে গোল হয়ে বসেছে। সবার কাছ থেকে একটু দূরে বিহান চেয়ার নিয়ে বসেছে, তার সামনে মিউজিক বাজছে। মিউজিক অন অফ করার দায়িত্ব তার।
গোল করে বসে থাকা রশনির মায়ের হাতে একটা কুশন আছে। সর্বপ্রথম বালিশ খেলা শুরু হয়েছে। প্রথম রাউন্ডে লুবনার মামানি বাদ পড়েছে, দ্বিতীয় রাউন্ডে তাহমিনা চৌধুরী, আর তৃতীয় রাউন্ডে লুবনার মা। বাকি আছে আফিয়া, লুবনা, মৌসি, নওশিন, রশনি, আখি, লুবনার কাজিন আর রশনির মা। আস্তে আস্তে সবাই বাদ পড়ে যাচ্ছে। এখন মাত্র 3 জন আছে, লুবনা, আফিয়া আর রশনি। মৌসি আগেই বাদ পড়ে গিয়েছে। অবশ্য আফিয়াই প্রথম হলো, দ্বিতীয় হলো লুবনা। এমন সুন্দর সুন্দর সময় তারা বহু দিন কাটায়নি। সবার মুখে দীপ্তিময় হাসি। আফিয়ার কাছে আজকের দিনটা স্বপ্নের মতো। কতদিন হলো তার এই হাসির সাথে পরিচয় নেই। বাড়ির মানুষগুলোর সাথে অসম্ভব সুন্দর একটা দিন কাটাচ্ছে সে। এত সুন্দর একটা দিনের মধ্যেও বুকের কোথাও জানি চেনচেনে একটা ব্যথা রয়েই যায়। তাহসিন একটা জরুরি কাজে পার্টি অফিসে গিয়েছে। ভেবেছিল দ্রুত কাজটা শেষ করতে পারবে, কিন্তু ভাবনা অনুযায়ী কিছু আর হয় না। এদিকে মৌসিরা এবার কানামাছি খেলা শুরু করেছে। সর্বপ্রথমে চোখ বাঁধা হয়েছে নওশিনের। নওশিন আখিকে ধরে ফেলেছে, আখি বিহানকে ধরেছে। এইভাবে একের পর এক সবার চোখ বাঁধা হচ্ছে। এবার মৌসির পালা। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেও মৌসি কাউকে ধরতে পারল না। আফসোসের সুরে বলল, ইস, এখন যদি আমার মনের মানুষটা এখানে থাকতো, তার সুবাচে এখন তার কাছে পৌঁছে গিয়ে ধরে ফেলতাম। আজ আমি আফসোস ডে হিসেবে এই দিনটাকে ঘোষণা করলাম। অপ্রিয়বাসীরা। নওশিন দূর থেকে ব্রুজ কুচকে বলল, অপ্রিয়বাসীরা মানে? মৌসি চোখে বাঁধা কাপড়টা একটু ঢিলে করে নিয়ে বলল, আমার প্রিয় কেউ থাকলে কি এতক্ষণ আমার চোখে বাঁধন থাকতো? লুবনা এবার হাসতে হাসতে গিয়ে মৌসিকে জড়িয়ে ধরল। ধরতে পেরেছে বলে মৌসি লাফিয়ে উঠে চোখের বাঁধন খুলে ফেলল। যখন বুঝতে পারল লুবনা এসে ধরা দিয়েছে, তখন মৌসি বলল, এটা তো নিয়মের বাইরে, আমার চোখই বাঁধা থাকুক। তখন লুবনা বলল, নিজেদের মধ্যে নিয়ম অনিয়ম কি? তোমার চোখ অনেকক্ষণ ধরে বাঁধা আছে, এবার আমি ধরতে পারি কিনা দেখি। এবার লুবনার চোখ বাঁধা হয়েছে। লুবনা 2 হাত বাড়িয়ে ঘুরে ঘুরে কোথায় কে আছে বোঝার চেষ্টা করছে। বিকেল টাইমে সবাই অফিস থেকে বাড়ি ফিরছে। রাস্তায় বেশ জ্যামে বসেই মাহিমরা ঘন্টাখানেক পার করে ফেলেছে। এইমাত্র মির্জা বাড়ির গেটের সামনে মাহিম গাড়ি থামালো। দারোয়ান গেট খুলতেই বাড়ির মধ্যে মাহিমদের গাড়ি ঢুকলো। মাহিম গাড়ি পার্কিংয়ে রেখে লানাফকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মাহিম হাতের ইশারা করে লানাফের উদ্দেশ্যে বলল, এই দিকে মৌসিয়া পাই। লানাফের ধূসর চোখ জোড়া সেখানে থাকা প্রত্যেকটা রমণীকে উপেক্ষা করে সোজা লম্বা চুলের চোখ বাঁধা রমণীর দিকে আটকে গেল। কপাল, ঠোঁট, থুতনি, লম্বা চুল, শরীরের গঠন পুরোটা যেন লানাফের ধূসর চোখে স্বপ্নের ন্যায় ধরা দিল। লানাফ কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থেকে লাহা বলে চিৎকার দিয়ে দৌড়ে লুবনার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তার পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। লুবনা লানাফের কণ্ঠস্বর শুনে কেঁপে উঠে চোখের বাঁধন থেকে এক টানে আলগা করে ফেলল। লানাফ আবার দ্রুত বেগে ছুটে এসে লুবনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। সেখানে থাকা প্রত্যেকটা মানুষ বিস্মিত চোখে তাকিয়ে আছে। লুবনার পুরো শরীর অসাড় হয়ে আসছে। সে কি স্বপ্ন দেখছে? লানাফ কি সত্যি তার সামনে? লানাফ শরীরের পুরো শক্তি দিয়ে লুবনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন একটু আলগা করলে তার লাহা মিলিয়ে যাবে। মাহিম সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মৌসির মস্তিষ্কটা কিছু সময়ের জন্য ফাঁকা হয়ে গিয়েছিল। পুরোটা বুঝতে পেরে স্বস্তির একটা শ্বাস ছাড়ল সে। তাহমিনা চৌধুরীরা মৌসিকে হাসতে দেখে সবাই মৌসির দিকে তাকিয়ে আছে। মৌসি আশ্বস্ত করে বলল, আমার ক্যানাডিয়ান বন্ধু লানাফ একজনকে খুঁজতেই আজ সকালে বাংলাদেশে ল্যান্ড করেছে। আর ভাগ্যক্রমে আমাদের লুবনা আপুই সেই একজন, যেটা আমিও জানতাম না। তাহমিনা চৌধুরী প্রশ্নবোধক চাহনি নিয়ে মৌসির দিকে তাকালো। মৌসি বলল, মামানি, এইটাই লানাফ আমার বন্ধু। লুবনার মা এইদিকে সেদিকে ভয়ের তো দৃষ্টিতে তাকাচ্ছেন। ভাগ্যিস লুৎফর মির্জা এই মুহূর্তে বাড়িতে নেই। তিনি কিছুক্ষণ আগে বের হয়েছেন, তা না হলে কি একটা অবস্থা যে হতো। লুবনার মা ভেতরে চলে গেলেন। এই ছেলের কথা লুবনার মুখে অনেকবার শুনেছেন তিনি, কিন্তু তারও কিছু করার ছিল না। লুৎফর মির্জার আদেশ নিষেধ সব অক্ষরে অক্ষরে মানতে হয় তাদের। লুবনার মায়ের চলে যাওয়া দেখে তাহমিনা চৌধুরী সহ বাড়ির বড়রা ভেতরে চলে গেলেন। মৌসিও আর বলল সবাইকে ভেতরে যেতে। সে ব্যাপারটা দেখছে। আফিয়া, নওশিন, রশনিদের নিয়ে ভিতরে চলে গেল।
মৌসি তাদের একটু সময় দেওয়ার জন্য গেটের ওইদিকে গেল। দারোয়ানকে বলে রাখলো সে এখানে থাকছে, কেউ আসলে যেন তাকে আগে জানানো হয়, বিশেষ করে তাদের নানা ভাই আসলে যেন আগেই তাকে খবর দিয়ে গেট খোলা হয়। নানা ভাইয়ের জন্য সারপ্রাইজ আছে। এইভাবে বলে মৌসি গাছ থেকে কিছু ফুল ছিঁড়তে লাগলো। সাথে মাহিম সাহায্য করছে। লানাফ এখনও বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছে। লুবনাও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে না, কোনো কথাই যেন তার মুখে আসছে না। লানাফের সামনে দাঁড়ানোরই তার সাহস ছিল না, আর আজ সেই লানাফই তার সামনে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। লুবনাও ডুকরে কেঁদে উঠেছে। দুজনের কেউই কোনো কথা বলতে পারছে না। কিছু মুহূর্ত কাটার পর লানাফ কাঁপা কাঁপা গলায় বলল, আমি কি বলবো বুঝতে পারছি না। আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরবে লাহা? আমার বুকে ভীষণ ব্যথা করছে, আমি শ্বাস নিতে পারছি না। তুমি আমাকে একটু শান্তি দিবে প্লিজ? লানাফের পুরো শরীরে ছেড়ে দিয়েছে। সে আরও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। হাতের বাঁধনটা আলগা হয়ে গিয়েছে। লাহাকে হাতের বাঁধনে নিয়েই সবুজ গাছের উপরে বসে পড়ল। তার পুরো শরীর এখন কাঁপছে। এইভাবে লাহাকে পেয়ে যাবে সে ভাবেনি। এখনও বিশ্বাস করতে পারছে না, মনে হচ্ছে সব তার ভ্রম। লুবনা মাথাটা নিচু করে চোখের পানি ফেলছে। লানাফ এক হাত তার নিজের বুকে চেপে ধরে হাঁপাচ্ছে। লানাফ ঘন ঘন শ্বাস ছাড়ছে। চোখে মুখে তার অজস্র ক্লান্তি। লানাফের এমন অবস্থা দেখে লুবনা দু হাতে লানাফকে চাপটে ধরল। লানাফ কত কথা সাজিয়ে রেখেছিল। লাহাকে পাওয়ার সাথে সাথে সবগুলো কথা সে লাহাকে বলবে ভেবে রেখেছিল, কিন্তু সেই সব মান অভিমানের কথা আর লানাফের মুখেই আসলো না। এমনকি অনেক সময় কাটার পরেও দুজনকে সেইভাবেই কিছুই বলতে পারলো না। লানাফ সময় নিয়ে বলল, তুমি কিভাবে পারলে আমাকে এইভাবে একা ফেলে আসতে? তুমি কি জানতে না নিজের বলতে তুমি ছাড়া আমার কেউ ছিল না? তোমাকে ছাড়া যে আমি মারা যাওয়ার ন্যায় বেঁচেছিলাম। আমার তো তুমি ছাড়া কেউ ছিল না, যাকে বলতে পারতাম আমার বুকে খুব ব্যথা হচ্ছে। তোমার মতো কেউ তো আর আমার ছিল না। সব জেনেও এত কষ্ট দিলে আমাকে। এই কথাগুলো শুনে লুবনা আরও ডুকরে কেঁদে উঠল। লানাফের শার্ট খামচে ধরে চোখে অশ্রু নিয়ে লুবনা লানাফের বুকে লুটিয়ে পড়ল। আজ যেন তার দেহের সঙ্গে কান্নারাও বাঁধন ছাড়া হয়ে গিয়েছে। জায়গা সময় জ্ঞান ভুলে লুবনা দু হাতে লানাফের মুখটা ধরে কপালে গালে অসংখ্য চুমু খেল। লুবনা নিজেকে এতদিন গুটিয়ে রাখলেও আজ তার কিছু আর গুটিয়ে রাখার নেই। তার মনে হচ্ছে পুরো পৃথিবীর সাথে আজ সে যুদ্ধ করতে পারবে। কারো নিষেধ সে মানবে না। সন্ধ্যা ছুঁই ছুঁই, পাখিদের নীড়ে ফেরার তারা। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে নিজ নীড়ে। এইদিকে লুৎফর মির্জা বাড়ির পার্কিং স্পটে। মৌসি হাফ ছেড়ে বাঁচল। মৌসি ভেবেছিল যে কোনো মুহূর্তে দ্রুত লুৎফর মির্জা চলে আসবে হয়তো, তাই সে কিছু পরিকল্পনাও করেছিল। কিন্তু লুৎফর মির্জা দেরি করে এসেছেন। ততক্ষণে মৌসি লানাফ আর লুবনাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। তারপরেও পরিকল্পনাটুকু মৌসি কাজে লাগালো। গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা ফুলগুলো দিয়ে মালা গেঁথেছিল। মৌসি সেটা দিয়েই বাড়ির মেন গেটের সামনে থেকে উৎফুল্ল হাসি রেখে লুৎফর মির্জাকে শুভেচ্ছা জানালো। তাহসিনও চলে এসেছে। পুরো ঘটনাটা মৌসি আগেই তাহসিনকে কল করে বলেছে। তাহসিন পার্টি অফিসের কাজটা শেষ করে দ্রুত বেরিয়ে এসেছে। ড্রয়িং রুমের সোফায় লানাফ চুপচাপ বসে আছে। বাড়ির কয়েকটা মানুষ এক দৃষ্টিতে লানাফের দিকে তাকিয়ে আছে। লানাফ সেটা বুঝতে পেরে কয়েকবার সেদিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে চুপচাপ বসে আছে। চারপাশে কোথাও লাহাকে দেখা যাচ্ছে না। একজন মহিলা এসে লানাফের সামনে চা দিল। লানাফ চোখ তুলে তাকিয়ে দেখল ওই মহিলার চেহারাটা তার চিরচেনা অবয়বের মানুষটার মতো। লানাফ এই চেহারার মানুষটাকে আগেও দেখেছে। মনে পড়ার সঙ্গে সঙ্গে লানাফ উঠে দাঁড়ালো। এগিয়ে এসে লুবনার মায়ের সঙ্গে কথা বলল। লুবনার মা হাসি মুখেই ভালো মন্দ কথা জিজ্ঞেস করলেন। লুবনার মায়ের অমায়িক হাসি দেখে লানাফ কিছুটা স্বস্তি বোধ করল। লুবনার মায়ের কথায় নাস্তার টেবিলে এসে বসল। সাথে মাহিম আর বাড়ির বাচ্চাগুলো আছে। লুবনার মামুনিরা চুপচাপ বসে আছেন। মৌসি লুৎফর মির্জার সাথে ড্রয়িং রুমে বসে একটু গল্প করে এসে নাস্তার টেবিলে তাহসিনের পাশে চেয়ারে বসল। লানাফ বসেছে তাহসিনের ডান পাশে। রোশিন আফিয়া লানাফের সাথে পরিচিত হচ্ছিল। এর মধ্যে হাত মুখ ধুয়ে লুৎফর মির্জা নাস্তার টেবিলে আসলেন। লুৎফর মির্জা নিজের চেয়ারে টেনে বসতে গিয়ে চোখ পড়ল তার অপোজিটে বসে থাকা ধূসর চোখের সেই ছেলেটির দিকে।
যে ছেলের ছবি অনেক আগে লুৎফর মির্জা অসংখ্য বার দেখেছেন। এই ছেলেটাকে নিয়ে একটা সময় লুৎফর মির্জার আকাশ পাতাল চিন্তা ভাবনায় বসতেন। তারপর নাতনির সাথে এই ছেলেকে মানতে পারতেন না, আর আজ সেই ছেলে তার সামনে। বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন তিনি। লুবনা এখনও নিচে নামেনি। সে জানে তার দাদাজান বাড়িতে এসেছেন, আর লুবনার এইটাও জানা তার দাদাজান লানাফকে ভালো মতোই চেনে। লুৎফর মির্জা যা প্রখর স্মৃতিশক্তি, লানাফকে ভুলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। লুবনা চিন্তায় আড়ষ্ট হয়ে নিচের ঘরেই বসে আছে। হাজার রকম চিন্তায় তার মাথা আর কাজ করছে না। লুৎফর মির্জা চেয়ারে বসে উঠে দাঁড়িয়ে পড়লেন। গলার স্বর নিচু অথচ কঠিন দৃষ্টিতে তাকিয়ে লুবনার মায়ের উদ্দেশ্যে বললেন, আমার আদেশ অমান্য করার সাহস দিয়েছে কে? লুবনার মা ভয়ে জড়সড় হয়ে আছেন। তাহমিনা চৌধুরী পাশেই দাঁড়িয়ে আছেন। তিনি এই বিষয়ে কিছু জানেন না। লুবনার মা তাহমিনার হাতটা শক্ত করে ধরলেন। লুৎফর মির্জা এবার হুঙ্কার দিয়ে বললেন, তোমাদের কতবার বলেছি এই বিদেশি ছেলের বিষয়ে আমি কোনোদিন কিছু শুনতে চাই না, আর তোমরা একদম সামনে হাজির করে ফেলেছো। লুবনার মা কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাচ্ছিলেন। লুৎফর মির্জার কঠোর গলায় বলা কথাগুলোতে তিনি ঢোক গিললেন। লুৎফর মির্জা কাউকে পরোয়া না করে লানাফের দিকে আঙ্গুল তুলে বললেন, এই ছেলে বেরিয়ে যাও। তাহসিনের আর বুঝতে বাকি নেই যে লুৎফর মির্জা লানাফকে আগে থেকেই চেনেন। লুৎফর মির্জার এমন রূপ দেখে মৌসি তাহসিনের হাত ধরে নিচু স্বরে বলল, লানাফকে এখান থেকে নিয়ে চলো। লানাফ খুব নরম মনের মানুষ। আমি চাই না আমার উপস্থিতিতে আমার বন্ধুকে কেউ অপমান করুক। নানা ভাই গুরুজন, আমি তার মুখের উপরে কিছু বলতে চাচ্ছি না। এখনই আমরা বাড়ি যাব, তারপর ঠান্ডা মাথায় কথা বলা যাবে। তাহসিন কিছু বলতে যাবে তার আগেই লুবনা এসে নাক টেনে কঠিন স্বরে বলল, দাদু ভাই, আমি বা মা কেউ লানাফকে এখানে নিয়ে আসিনি। সে নিজেই আমার খোঁজে এই পর্যন্ত এসেছে। আর লানাফকে বের করে দিতে হবে না। আমি লানাফকে নিয়েই চিরজীবনের জন্য চলে যাচ্ছি। লুৎফর মির্জা ভীষণ অবাক হলেন। তার চোখে মুখে বিস্ময়। আজ থেকে ৩৫ বছর আগেরকার স্মৃতি তার চোখে ভাসছে। কিন্তু সেদিন ছিল তার চোখের সামনে শুধু একজন নারী, আর আজ নারী পুরুষ উভয়ই। লুৎফর মির্জা আস্তে আস্তে পিছিয়ে গেলেন। তাহসিন গিয়ে লুৎফর মির্জার হাত ধরতে গেলে লুৎফর মির্জা কৌশলে তাহসিনের হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লক করে দিলেন। লানাফের অসহায় দৃষ্টি জোড়া এই দিক সেই দিক ফ্যালফ্যাল করে তাকাচ্ছে। লুবনা দু হাতে মাথা চেপে বসে আছে। মৌসি লানাফকে স্বাভাবিক থাকতে বলছে, সব ঠিকঠাক হবে সেই ভরসা দিচ্ছে। সেদিনের মতো তাহসিনরা লানাফকে নিয়ে বাড়ি ফিরে আসলো। লানাফ আসার সময় বারবার লুবনার দিকে তাকাচ্ছিল। লুবনা লানাফের সাথে গেট পর্যন্ত এসে বলল, কাল দেখা হবে, চিন্তা করো না, আমি সকালেই আসছি। লানাফের লুবনাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। এখানকার কিছুই লানাফের মাথায় ঢুকছে না। বয়স্ক লোকটার সাথে আগে তো কখনো দেখা হয়নি তার। তারপরও তিনি চেঁচামেচি কেন করলেন? লানাফ এটা তাহসিনকে জিজ্ঞেস করল। তাহসিন তখন লানাফকে পুরো বিষয়টা বুঝিয়ে বলল। লানাফ এবার আরও চিন্তায় পড়ল। কিভাবে কি করবে তার কিছুই মাথায় আসছে না। বোকা বোকা চোখে সে মৌসির দিকে তাকালো। মৌসি আশ্বস্ত করে বলল, আমরা তো আছি, চিন্তা করো না, তোমার সাথে আমরাও লড়বো, নো টেনশন। আফিয়াকে আফিয়া শ্বশুর বাড়িতে নামিয়ে দিতে হলো। এত কিছুর মাঝেও লুবনার মা মুন্নার বাড়ির মানুষের জন্য খাবার দিয়েছেন, এই জন্য আফিয়াকে নামিয়ে দিতে হলো। তা না হলে তাহসিন আজ সঙ্গে করেই নিয়ে যেত। আফিয়া বাড়ি এসে রান্নাঘরে খাবারগুলো রেখে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণের মধ্যে আফিয়ার কাছে মিমি ছুটে আসলো। ছুটে এসে আফিয়ার পাশে বসে মিমি বলল, ভাবি, মশিপুর সাথে আজ একটা বিদেশি ছেলেকে দেখিয়েছে সাক্ষাৎকারে। ছেলেটি কে জানো? মোমেনা বেগম আর মারিয়াও এসে বসলেন। সেখানে ঘটে যাওয়া পুরো ঘটনা আফিয়া সবার সাথে বলল। মারিয়া অবাক হয়ে বলল, বলো কি, এত সাংঘাতিক প্রেম? আর বলো না, আমি তো সাক্ষাৎকার এখনো দেখিনি। সাক্ষাৎকারেও লাফানকে দেখিয়েছে নাকি? মারিয়া ফোন হাতে নিয়ে দেখিয়ে বলল, হ্যাঁ, এই যে দেখছো, আজকের শোটা বেশ একটা শো ছিল। বাংলাদেশে এই প্রথম এমন একটা টক শো দেখলাম, খুব ভাইরাল হয়েছে। মিমি বলল, বিশেষ করে মশিপুর জন্য এত ভাইরাল হয়েছে। মারিয়ার মুখটা মলিন হয়ে গেল। মোমেনা বেগম বললেন, ছেলেটা এখন কোথায় আছে? ফুপিদের বাড়িতেই আছে মা। মৌসির খুব ভালো বন্ধু। ছেলেটা অমায়িক ব্যবহার।
মৌসিকে একদিন আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসতে বলবো, কেমন? মোমেনা বেগম উচ্ছ্বসিত হয়ে বললেন, আমি মৌসি মায়ের কাছে কল দিয়ে নিয়ে আসতে বলবো। সামনে থেকে বিদেশিদের কখনো দেখা হয়নি। আফিয়া হেসে বললেন, আচ্ছা কল দিন, ছেলেটা খুব মিশুক প্রকৃতির। মুন্না রুমে ঢুকতে ঢুকতে ফিচেল হেসে বলল, বন্ধু প্রকৃতির হলে ভালো একজন বন্দুক পাতিয়ে নিও। আফিয়ার আগেই মোমেনা বেগম রেগে গেলেন। আফিয়া এমনিতেই মুখ চোরা। মোমেনা বেগম রেগে কণ্ঠস্বর কঠিন করে বললেন, সবার তোর মতো বন্ধুর প্রয়োজন হয় না। সবাইকে নিজের মতো না ভেবে সময় থাকতে মানুষ হও। মোমেনা রাগে গর্জে ওঠে আফিয়াদের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলেন। আফিয়া এক জায়গা থেকে আসলো এই রাত করে, তিনি আর কথা বাড়ালেন না। আফিয়ার শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাঘরে এসে চা বসালো। চা বানিয়ে শ্বশুর শাশুড়িকে দিল আর এক কাপ মুন্নার জন্য রুমে নিয়ে আসলো। মুন্না ফ্রেশ হয়ে বেরিয়ে তোয়ালে নিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো। আফিয়া মুন্নাকে চা দিতেই মুন্না চা নিয়ে বলল,